করে উদ্বোধন করেছেন দীঘার জগন্নাথ দেবের মন্দির। শুরু হচ্ছে রথযাত্রার প্রস্তুতি, আর ঠিক সেই সময় বন্ধ হয়ে রয়েছে মালদার ৬০০ বছরের পুরনো ঐতিহাসিক জালালপুরের রথের মেলা, যার উল্লেখ আছে বেনি মাধবশিলের ফুলপঞ্জিকাতে। গ্রামবাসীদের অভিযোগ, রহস্যজনক কারণে পুলিশ মেলা করার অনুমতি দিচ্ছে না। বাধ্য হয়ে গ্রামবাসীরা রথের মেলা করার দাবিতে জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন। বাম দিকে দুটো ঠাকুর রথে যায়। ৬২৯ বছর এবার হবে রথের মেলা। হ্যাঁ, আমরা রথের মেলা টানতে দিবে কথা বলছেন পুলিশ প্রশাসন, কিন্তু রথের মেলা করতে দেবে না। আমরা রথের মেলা করতে চাই, হ্যাঁ, এবং দীর্ঘদিন ধরে হয়ে আসছে, যেন এটা হয় সেটা আপনাদের কাছে জানাচ্ছি। আমরা একটু মানুষ এখানে প্রায় ৩০-৪০ হাজার লোক এখানে অনুষ্ঠানে আসে এবং দূর দূর থেকে আসে। আপনার এদিকে গোটা মালদা ডিস্ট্রিক্টের, এবং আপনার গতবার যেমন আপনার এসেছিল জঙ্গিপুর থেকে এসেছিলেন। হ্যাঁ, এটাকে পুরীর সঙ্গে তুলনা করে গেছেন। বেশি এই মেলাটা না হয় গ্রামবাসী তো মন খারাপ, আপনার কোথায় কোথায় জানিয়েছেন গোটা বিষয়টা মেলা? আমরা এই বিষয়টা আমরা ডিএম কে জানিয়েছি, আপনার বিডিও কে জানিয়েছি, আইসি কে জানিয়েছি। মালদার কালিয়াচক থানার অন্তর্গত জালালপুর এলাকা, এই এলাকায় প্রায় ৬২৯ বছর ধরে চলছে রথযাত্রা। এই রথযাত্রাকে ঘিরে বসে রথের মেলা। ধর্মমত নির্বিশেষে মানুষ এই মেলায় অংশগ্রহণ করে, কিন্তু গত কয়েক বছর ধরে পুলিশের মেলা করার অনুমতি দিচ্ছে না, আর তাতেই মন ভারাক্রান্ত এলাকাবাসীদের। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ চান যাতে রথের মেলাটি করা হয়। বাধ্য হয়ে তারা জেলা শাসক থেকে প্রশাসনের বিভিন্ন মহলের দ্বারস্থ হয়েছেন মেলা করার দাবিতে। বাম দিকে দুটো ঠাকুর রথে যায়। আর এই ঘটনা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপির পরিষ্কার অভিযোগ, এই মেলাটি যে মাঠে হয় সেই মাটি দখল করার জন্য একটি চক্র কাজ করছে। শাসক দলের প্রচ্ছন্ন মদতে সেই চক্রটি মেলা যাতে না হয় সেই কারণে পুলিশকে দিয়ে চাপ সৃষ্টি করছে। নির্বিশেষে হিন্দু মুসলমান সবাই এই মেলায় সামিল হতো, এটা ইতিহাসের বইয়ে আছে। সেই জন্য হচ্ছে না যেটা আপনারা বলছেন, সেটা না, করতে দেওয়া হচ্ছে না। পশ্চিমবঙ্গের যে সমস্ত সংস্কৃতি মানুষ তুলে ধরার মধ্যে অন্যতম, তার মধ্যে রথের মেলা একটা অন্যতম, এবং মালদার ঐতিহ্যপূর্ণ যে সমস্ত রথের মেলা আছে তার মধ্যে এটা সবচেয়ে পুরাতন। সেই জন্য এর আগে সমস্ত ধর্মের মানুষ এই রথের মেলাকে কেন্দ্র করে সেখানে 15 দিন 10 দিনের মেলা করত। পুলিশ প্রশাসন এবং শাসক দলের একাংশ এটা এর আগের বছর এবং তার আগের বছর থেকে করতে দিচ্ছে না। এবং আমাদের যেটা সন্দেহ হচ্ছে, এই রথের মেলাকে কেন্দ্র করে সেই এলাকায় যে ফাঁকা জমিটা আছে এইটাও নিজেদের দখলে রাখার জন্য গোটা পশ্চিমবঙ্গের সঙ্গে মালদাতেও যে জমি মাফিয়া রাজ কাজ করছে। পাল্টা তৃণমূলের দাবি, এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি রাখার জন্য পুলিশ এই সিদ্ধান্ত নিয়েছে, তবে এই জটিলতা শীঘ্রই মিটে যাবে। বলতে পারি ল্যান্ড মাফিয়া টাইপের ব্যাপার নেই, কিন্তু ওখানে সম্প্রীতি রক্ষা করতে পুলিশও সচেতন, গ্রামের লোকরাও সচেতন। হয়তো কোনো ঘটনা পেয়েছে, এই জন্য পুলিশ এটা বলছে। আশা করবো জট খুলে। এখন দেখার প্রশাসনিক জটিলতা কাটিয়ে এই বছর জালালপুরের রথের মেলা শুরু হয় কিনা। মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।
যারা মৎস্যজীবী রয়েছে তারা ওই মাছের ব্যবসার উপরে, মাছ ধরার উপরে, মাছ বিক্রি করার উপরে তাদের সংসার প্রতিপালন করতে হয়। প্রায় 3 মাস ধরে বন্ধ ছিল মাছ ধরা। তারপরেই কিন্তু যদিও তাদের কপালে ভাগ্যে শিখেছিল, এবছরে আশা করা হয়েছিল প্রচুর পরিমাণে রূপালী শস্য বা ইলিশ মাছ উঠবে, কারোর ভাগ্য সেরকম ইলিশ মাছও ধরা হয়েছে। কিন্তু তার মধ্যে ঠিক যখন তুমি জানবে ইলিশ মাছের ঝিমঝিম বৃষ্টি হলেই তবে ইলিশ মাছ বা রূপালী শস্যটা হয়, ঠিক তখনই তাদেরকে ফিরে আসতে বলা হয়েছে। কারণ একটা ট্রলারে 15 জন মৎস্যজীবী নিয়ে তাদের ট্রলারে যেতে কয়েক লক্ষ টাকা খরচা, আবার উঠে আসা খরচা রয়েছে, বরফ নষ্ট হবে, সেই ইতিমধ্যে ক্ষতির আশঙ্কা করছে মৎস্যজীবীরা। যাই হোক না কেন, ইতিমধ্যে মৎস্যজীবীরা বন্দরে পৌঁছেছে এবং বিশেষ করে পাথর প্রতিমা থানা, ফেজারগঞ্জ, নামখানা, গঙ্গাসাগর, ক্যানিং, গোবর্ধনপুর এই সমস্ত থানা উপকূলীয়বর্তী এলাকা যেখানে রয়েছে সেখানে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জলযানে করে মৎস্যজীবীদের উদ্দেশ্যে এবং এলাকার মানুষের উদ্দেশ্যে সতর্কতা জারি করা হচ্ছে এবং মাইক প্রচার চালানো হচ্ছে তারা যাতে নিরাপদ স্থানে সরে থাকে। তবে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে ঘোষণা করলো এখন কিন্তু ঝিমঝিম বৃষ্টি চলছে, বৃষ্টির পরে কিন্তু ঝোড়ো হওয়ার কোনো লক্ষণ নাই। স্লিপা একদমই গোপাল, কিন্তু বলা যায় যে এই যে সময়টা, অর্থাৎ এই যে সিজনে মৎস্যজীবীরা বিশেষ করে রূপালী শস্যের জন্যই কিন্তু সমুদ্রে রওনা দেয়, এই সময়টাতেই আবারও নিষেধাজ্ঞা লাগলো। এর ফলে কি মাছ ধরায় বা মাছ আমদানিতে বেশ কিছুটা ক্ষতির মুখে পড়তে পারে মৎস্যজীবীরা, কি জানাচ্ছেন তারা? দেখো, বহুদিন ধরে রূপালী শস্য পাতে উঠছিল না, যে বিশেষ করে জামাই ষষ্ঠীর সময়ও পাওয়া যায়নি, বাইরের রিলিজ খেতে হয়েছে। তারপরে যদিও আশার আলো দেখেছিল মৎস্যজীবীরা যে মাছ হবে, এবারে মনে করা হচ্ছে যেভাবে মাছ পড়ছিল, অর্থাৎ বেশ কিছু ট্রলার যেভাবে রূপালী শস্য ধরে নিয়ে বন্দরে উপস্থিত 3 থেকে 4 দিনের মধ্যে, সাধারণত মৎস্যজীবীরা মাছ ধরতে গেলে 1 সপ্তাহ 1.5 সপ্তাহ সময় লাগে, তবে তারা কুলে আসে, কিন্তু তাড়াতাড়ি ফিরছিল। ঠিক এই সময় এই সতর্কতা জারিটা তাদের কিন্তু যে লাভের আশা কিংবা মাছের আশাটা মনে করা হচ্ছে ক্ষতির সম্মুখীন হবে। বাঙালিরা যত তাড়াতাড়ি মৎস্য যে মাছ অর্থাৎ ইলিশ মাছ পাতে তুলবে মনে করছিল ততটা সম্ভব হবে না, এবং যেটুকু বাজারে এসেছে সেটুকু আগুন ছোঁয়া দাম, এবং সেই দামের কাছে বাঙালিরা সবাই যে দিয়ে ইলিশ খেতে পারবে সেটা মনে করা হচ্ছে না। তবে আবার মনে করা হচ্ছে আবহাওয়া দপ্তরের কথা বলে যে ঘোষণা শেষ হলেই আবার মৎস্যজীবীরা যাবে, তখন যদি ইলিশ হয় তখন বাঙালির প্রিয় ইলিশ মাছ আবার তাদের পাতে উঠবে এবং তাদের আয়ত্তের মধ্যে দাম থাকবে। একদমই গোপাল, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি গোপাল শীল। তিনি বিস্তারিতভাবে জানাচ্ছিলেন যে আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু বারবার মাইকিং করা হচ্ছে যে উপকূল বা উপকূলবর্তী যে জায়গা সেখানে মাইকিং করা হচ্ছে যে যারা মৎস্যজীবীরা রয়েছেন সমুদ্রে তারা যেন দ্রুত ফিরে আসেন, কারণ আবহাওয়ার পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো না, এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই জন্যই কিন্তু তাদের বারবার উপকূলে ফিরে আসার জন্য বার্তা দেওয়া হচ্ছে, কিন্তু কোথাও গিয়ে মৎস্যজীবীরা মনে করছেন যে এই সময় তাদের উপকূলে ফিরে আসা তাদের কোথাও ব্যবসার একটা মন্দা দেখা দিতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। মৎস্য দপ্তরের নির্দেশিকা জারি হওয়ার পর কাকদ্বীপ, নামখানা, পাথর প্রতিমা, ফেজারগঞ্জ প্রশাসনের পক্ষ থেকে উপকূলবর্তী এলাকার স্থলপথ ও জলপথে মাইকে প্রচার শুরু হয়েছে। ইতিমধ্যে কুলে ফিরতে শুরু করেছে ট্রলার কুলি। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা। This project is located at the upper 1/3 of the Ganga river. Now, there is a particular fish called golden mahseer. This fish is a migratory fish. It goes from the plains to the hills in the colder environment, lays the eggs there, and the fishlings, when they become somewhat mature, they flow down with the water to the plains where they become big. This golden mahseer used to be as much as 80 kilo in weight earlier. But what has happened is that the migratory path of this river from the plains to the hills where this project is being made has been obstructed by a Srinagar
dam. As a result, now the growth of this fish is obstructed and its average weight has come down to about 10 kilo, because it is not able to get its natural environment. One of the side rivers of the Pipalkoti projects, called Birahi Ganga, is known to be a habitat of this Mahasir, and this Birahi Ganga will be diverted to Pipalkoti. As a result, this natural habitat of Mahasir will also go, and Mahasir is a threatened fish. Another bird, it is called cheer pheasant. It has been reported in the environment impact assessment of this project that this is an endangered species and it is a habitat of this cheer pheasant, and the area is a habitat of this cheer pheasant. But when you introduce such huge environmental changes, then this gets dislocated. Even the one argument made is that because this project is located at the high elevation, therefore, there is not much fish. While it may be, while it is true that the people of the area do not fish much, but the ecology, but the aquatic biodiversity is not dependent upon where and whether you fish at the place where the fishes lay their eggs. The fishes lay their eggs in the high elevation, but the people fish them at a lower elevation. So, if you deprive them of their egg laying places, then they will not grow. There are fish like creatures called loaches. Now, these are not fully developed fishes, they are kind of half developed fish, and they graze along the river bed. Now, these are known to exist even 50-100 kilometers above Pipalkoti. So, these loaches are very much there in the area, and aquatic biodiversity is not only regarding fishes, but all types of creatures. So, even if the fishes are not there, the impact on loaches cannot be denied. Therefore, we have to then also we have the forests, the large number of species in the higher elevation of the Himalayas are there, and they also will get impacted. Therefore, from the ecological point of view, we have to see whether this project should be built or should not be built. It's a matter of curiosity that the Supreme Court of India put a stop to 24 hydropower projects on the grounds of biodiversity. As it has happened, the Wildlife Institute of India made a study and found that those 24 hydropower projects have the greatest impact on biodiversity. On that ground, the Supreme Court allowed this Vishnugad Pipalkoti project to continue. So, the question is whether biodiversity only means what the Wildlife Institute of India has assessed and what the Supreme Court of India has confirmed. Even if there is lesser impact of biodiversity from this project compared to others, even then we should apply our minds whether this lesser impact of biodiversity is still sufficient to put a